আজ শনিবার ৬ জুন ২০১৫, ২৩ জ্যৈষ্ঠ ১৪২২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল। আমরা কখনো কখনো ভাবি কেন আমাদের বুকের মধ্যে চাপ চাপ কষ্ট অনুভূত হয়। আমরা কি কখনো নিজের দিকে একটু চেয়ে দেখি, একটু চুপচাপ পরিবেশে ভাবি কি একান্ত আপন কিছু কেন একা লাগে, কেন কাউকে কাউকে বিষণ্ণ লাগে। দর্শক, আজকের এই সুন্দর সকালে আসুন একটু ভাবি নিজেকে নিয়ে, আসুন একটু ভাবি চারপাশের কাছের মানুষগুলোকে নিয়ে। আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক, এই শুভ প্রত্যাশা শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজকের দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি হাসি মুখ জানেন হয়তো, চির সুন্দর, অবসরে স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি দ্য পপ আপ ফ্যাক্টরির উদ্যোক্তা রুমানা শারমিন। চলুন পরিচিত হয়ে আজকে অতিথির সাথে। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে সকালে আপনাকে এখানে পেয়ে আমরা খুব আনন্দিত। আপনি একটি বাচ্চাদের জন্য যে উদ্যোগটা নিয়েছেন 3D বই প্রকাশ করার, তো এই 3D বই সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। আপনার এরকম ভাবনা কেন এলো এবং আপনি ভবিষ্যতে আর কি কি কাজ করতে চান সবকিছু আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে তির্যক নাট্যদল চট্টগ্রামের পরিবেশনা নাটক ইডিপাস। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের পরিবেশনা নাটক অপেক্ষমান। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে দেশ অপেরার পরিবেশনায় আবৃত্তি সন্ধ্যা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ২১তম জাতীয় চারুকলার প্রদর্শনী বাংলাদেশ ২০১৫, চলবে ১৩ জুন ২০১৫ পর্যন্ত। সময় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। জীবনে নানা জটিলতায় আমরা অনেকেই হাসতে ভুলে গেছি। প্রাণ খুলে হাসিতে মেতে উঠি না যেন কতদিন। তাছাড়া হাসবার মতো অনুষঙ্গ তো তেমন নেই, কিন্তু হাসি যে সর্বরোগের মহৌষধ। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন হাসি মুখ। আমাদের রিঙ্কু নতুন নতুন সাইকেল চালাতে শিখেছে, তো সেদিনকে মাঠের ভেতর চালাতে চালাতে দুই হাত ছেড়ে দিয়ে পাখির মতো উঠতে উঠতে বলল, দেখ আমার দুই হাত নেই। কিছুক্ষণ পর আবার বলল, দেখ আমার দুই হাতও নেই, দুই পাও নেই। ঝপাং করে পড়ে গেল। উঠে বলল, দেখ আমার দুটো দাঁতও নেই। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষ বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে হাত পা ভাঙে ও পঙ্গুত্ব বরণ করে। এসব রোগীর চিকিৎসা সেবা প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে সরকারিভাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ঢাকার শ্যামলীতে অবস্থিত শিশুমেলার পূর্ব দিকে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বহির্বিভাগ সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য ১০ টাকা। বহির্বিভাগে সাধারণত হাড় ভাঙা, হাড় জোড়া, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, পঙ্গুত্ব, বিকলাঙ্গ ইত্যাদি রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। জেনে নিন ঠিকানা: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল বা পঙ্গু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। ফোন ০২৯১১৪০৭৫, ০২৯১১২১৫। মোবাইল ০১৮৪১২২২২৪। সুপ্রিয় দর্শক, আজকের চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশনের আর্কাইভ থেকে একটি নাচ। মিটি মিটি
আজ দিনে ব্যস্ততার ফাঁকে কিছুটা অবসর হয়তো পাবেন। অবসরে কি করবেন? আজ একটি বইয়ের কথা বলতে চাই। আজ আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত বই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটির কথা বলছি। কাহিনীর নতুনত্বে, দৃষ্টিভঙ্গির সজীবতা, এটি সবসময়ের জন্য নতুন সৃষ্টি। এক বৃদ্ধ জেলে, সমুদ্র, বিরাট আকারের মার্লিন মাছ এবং একটি বালক, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির প্রধান চরিত্র। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বাংলায় অনুবাদ করেছেন বেশ কজন অনুবাদক। বইটি খুব সহজেই পাওয়া যায়। দর্শক, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটি পড়া না থাকলে আজকের অবসরে সংগ্রহ করে পড়তে পারেন। জ্বর নেই, কফ বের হওয়া নেই, বুকে ঘরঘর নেই, কিন্তু যখন তখন খুব খুব কাশি। বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক একটি ব্যাপার। একে বলা হয় ড্রাই কফ বা শুকনো কাশি, যার অর্থ কাশির সঙ্গে কখনো কফ বেরোয় না, কিন্তু অস্বস্তি গলায় বুকে লেগেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বুকের এক্সরে করেও কিছু পাওয়া যায় না। সঠিক কারণটি বুঝতে হলে দরকার মনোযোগের সঙ্গে কাশির ধরন লক্ষ্য করা। জেনে অবাক হবেন, গ্যাস্ট্রিকের কারণেও অনেক সময় কাশি হয়। পাকস্থলে অ্যাসিড উপর দিকে উঠে এলে কাশি উঠতে পারে। যাদের সবসময় সর্দি কাশি লেগেই থাকে তাদের নাকের পেছনের দিকে ইরিটেশন হয় বলে কাশি হতে পারে। একে বলে পোস্ট নাসাল ড্রিপ। এছাড়া কিছু ওষুধ অনেক সময় কাশির জন্য দায়ী হতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ হলো রক্তচাপের জন্য ইসিএ ইনহিবিটর গোত্রের ওষুধ। কাশি যে কারণেই হোক, এর কারণ নির্ণয় করা জরুরি। তাই শুকনো কাশিকেও গুরুত্ব দিন, চিকিৎসকের পরামর্শ নিন। আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর 1:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। তোর গলায় দড়ি লাগিয়েছিস বলে কি আমাদেরকে কোরবানির গরু বানাতে চাস? কেন সাগর ভাই, বিয়ে করা কি খারাপ নাকি? না না, খারাপ হবে কেন? বিয়ে খুব ভালো জিনিস। রাত 8:15 ধারাবাহিক নাটক রাস্কেল, রচনা পান্থর শাহরিয়ার, পরিচালনা সাগর জাহান। তারপরে তো সারা জীবন ধরে টেনেছি, এর থেকে বেশি কি আশা করে? রাত 9:05 মুনমুনের উপস্থাপনায় দেখুন আমার আমি, প্রযোজনা সাজ্জাদ হোসাইন। এই দীর্ঘ সময় পার হওয়ার পর আপনার কি মনে হয়, আপনার জীবনের দর্শনটা কি? আমার জীবনের দর্শনটা হচ্ছে যে আমি মনে হচ্ছে যেন আমার অনেক দিন আরো বাঁচা দরকার। রাত 9:45 ধারাবাহিক নাটক খড়কুটা, রচনা কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা সালাউদ্দিন লাকড়ু। রাত 11:25 শফিক রেহমানের গ্রন্থনা উপস্থাপনায় দেখুন 800 লাল গোলাপ, প্রযোজনা তাহমিনা মুক্তা। আপনি এ বিষয়ে কি বলবেন? পর্দা করলে যে মেয়েরা গহনা পড়তে পারবে না, এটা কিন্তু নেই। মিস আয়ারল্যান্ড হলেন, তখন আপনার প্রথম কি মনে পড়েছিল? আমি একজন বাংলাদেশি এবং আমি আয়ারল্যান্ডের একটা ন্যাশনাল টাইটেল ক্যারি করবো 1 ইয়ারের জন্য। এছাড়া সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, দ্য পপ আপ ফ্যাক্টরির উদ্যোক্তা রুমানা শারমিনের কাছে। আমরা পপ আপ বইয়ের কথা আগে অনেক শুনেছি, দেশের বিভিন্ন জায়গায় এটি প্রকাশিত হয়। বাংলাদেশে আপনি প্রথম এর উদ্যোগটা নিয়েছেন। কোন ধারণা থেকে বা শুরুর গল্পটা যদি আমাদেরকে বলেন। আচ্ছা, বাইরে তো পপ আপ ইন্ডাস্ট্রি খুবই বড়সড় ইন্ডাস্ট্রি, খুবই প্রচলিত। আমাদের দেশে বাচ্চাদের জন্য মানে ভালো মানের তেমন কোনো বই সেভাবে হয় না, আর পপ আপ বই তো অনেক দূরের কথা। তো আমি চাচ্ছিলাম যে আমাদের বাচ্চাদেরকে আবার বইয়ের দিকে ফিরায় আনতে, মানে গল্পের বইয়ের দিকে ইন্টারেস্টেড করতে এবং তাদের জন্য এমন কিছু করতে যে তারা বইয়ের মধ্যেই এমন টেকনোলজি থাকবে, এমন ইন্টারেস্টিং ব্যাপার থাকবে যে তারা অন্যান্য যেসব জিনিসে বেশি এন্টারটেনমেন্ট পায় তার চাইতে বইয়ে বেশি ইন্টারেস্টেড হবে। কারণ বাচ্চাদের জন্য বইয়ের থ্রুতে কিছু পাওয়ার চাইতে বড় পাওয়ার আর কোনো ওয়ে নাই। এই জন্য আর আমার বোনের একটা পিচি ছিল, বেসিক্যালি ও আমার বাচ্চাদের বই করার পিছনে ইন্সপিরেশন হিসেবে অনেকখানি কাজ করছে। এই যে 3D বইটা আপনি আসলে কত বছরে বাচ্চাদের উপযোগী করে করেছেন, বা কত বছরের বয়স থেকে এই বাচ্চারা এই বইটি পড়তে আগ্রহী হবে বলে আপনি মনে করেন? আসলে এটা হচ্ছে বাচ্চাদের গল্পের বই, তো বেসিক্যালি দেখা যাবে আপনার যদি খুব ছোট বেবি হয় আপনি তাকে উল্টায় উল্টায় দেখাবেন 3D টেকনোলজিগুলো, সে দেখবে, সে স্টোরিটা শুনবে। আর একটু বড় হইলে তার হাতে দিবেন, সে জিনিসটা দেখবে, পড়বে, টাচের মানে জিনিসটাকে সে ফিল করতে পারবে যে স্টোরিটা একদম জীবন্ত হয়ে গেছে সামনে, চোখের সামনে 3D হয়ে গেছে। কিন্তু তারপরও দেখা যায় যে স্টোরি হিসাবে বইয়ের আলাদা আলাদা টাইপ থাকে। যেমন আমার যে ফেরি টেলসগুলো আছে, 2টা ফেরি টেলস আছে, এটা মোটামুটি একদম ছোট থেকে 10, 11, 12
বছরের বাচ্চাদের জন্য চলে। কিন্তু যে ছোট গল্প আছে তিতলি একটি প্রজাপতি, এটা আরেকটু বড় বাচ্চাদের থেকে অনেক বড় বাচ্চাদের পর্যন্ত, মানে গল্পটা একটু বড় বাচ্চাদের উপযোগী। সো এটা বেসিক্যালি বইয়ের গল্পের উপর অনেকটা ডিপেন্ড করে। কতগুলো বই প্রকাশ করেছেন এখন পর্যন্ত? 3টা বই পাবলিশ হয়েছে। এই যে মার্চে আমার পাবলিকেশন শেষ হয়েছে, ফেব্রুয়ারি মার্চ চলছে, মার্চে শেষ হয়েছে। 2টা ফেয়ারি টেলস আর একটা হচ্ছে ছোট গল্প। আমরা দেখতে পাচ্ছি যে আপনি কতগুলো বই আমাদেরকে দেখানোর জন্য সাথে করে এনেছেন, দর্শকদেরকে একটু দেখাতে পারি কিনা? হ্যাঁ, ওকে, এই যে ওয়াও, মানে গল্পটাকেই দেখাবে শিশুদের কাছে একদম। হ্যাঁ, এরকম চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন আপনি। আসলে অনেক স্বাভাবিকভাবে শিশুরা অনেক বেশি মানে উচ্ছ্বসিত হবে এই বইগুলো দেখে এবং তাদের পড়ার একটা আগ্রহ সৃষ্টি হবে। বাচ্চাদের জন্য মানে ইট ওয়ার্কস লাইক বই আর খেলনা একসাথে। প্লাস আপনি হচ্ছে পপ আপ বইয়ের থ্রুতে যদি তাদেরকে কিছু দিতে চান, সেটা এডুকেশন হোক, শিক্ষা হোক, নীতিগত ব্যাপার হোক, এটা আরও অনেক ইজি হয় আর কি। তারা জিনিসটার সাথে কোঅপারেট করে খুব ফাস্ট, তারা এটার সাথে মিশতে পারে খুব দ্রুত, আর ইনফরমেশনগুলো নিতে পারে অনেক ফাস্ট। আপনার টিমে আর কে কে কাজ করছে? মার্কেটিং আর হচ্ছে ফিনান্সের জন্য একজন আছেন ম্যানেজার। তারপরে আমার যে সব কিছু মানে দেখা যায় যে বইয়ের বেসিক প্রাথমিক কাজটা আমি করি, কিন্তু তারপরে সবকিছু যে দেখাশোনা করেন একজন আছেন। দেখা যায় আমি একবার দেখাই দিলে উনিও আমার মতো পেস্টিং করতে পারেন, এবং অন্যান্য যে লোকজন কাজ করে, আমার যখন পাবলিকেশন চলে 15 জন পর্যন্ত আমার বাইরে থেকে মিস্ত্রি নেওয়া লাগছে পেস্টিং এর কাজ, অন্যান্য কাজ করার জন্য। মানে ফুল টিমটা হচ্ছে আমার জন্য একটা রিলিফের জায়গা, কারণ এরকম স্ট্রং টিম না হইলে মানে একদম ডিফারেন্ট কিছু করতেছি তো প্রোডাকশন করাটা টাফ হয়ে যায়। তো আপনি বলছিলেন যে ক্রিয়েটিভ কাজটা আপনিই করেন, তো একটু জেনে নিব কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কি আপনার আছে কিনা? আর্কিটেকচারে পড়াশোনা করেছি, তো দেখা গেছে যে আর্কিটেকচারে যে মডেল মেকিং এর যে সেন্স, গ্রাফিক্সের কাজগুলো, তারপরে হচ্ছে 3D পারসেপশনের ব্যাপারগুলো, আর আর্কিটেকচারে আমাদের একটা বড় পার্ট থাকে যে টাইম লিমিট মেনটেন করা, মানে আপনার প্রেজেন্টেশন এইটা হচ্ছে মানে খুব কাজে লাগছে আমার। কারণ আমার দেখা যায় যে ব্যবসার জন্য বা প্রোডাকশনের সব কিছুর জন্য আপনার টাইম লিমিট, যে হ্যাঁ আমার অনেক ওয়ার্কলোড আছে, আমার এত দিনের মধ্যে জিনিসটা করে তুলতে হবে, এটা মোর লাইক সাবমিশনের মতো, যে হ্যাঁ আমার যতই কাজ থাক আমার 10 দিনের মধ্যে এটা শেষ করে জমা দিতে হবে, সাবমিট করতে হবে, সবার সামনে প্রেজেন্ট করতে হবে। সাধারণ একটা বই যেমন আমরা দেখি যে একজন লিখলেন, সেটাকে আমরা ছাপালাম, একজন সম্পাদনা করলেন এবং পরবর্তী সেটি প্রিন্টিং প্রেসে চলে গেল। আপনার তো একটু ব্যতিক্রমধর্মী প্রকাশনা, তো এটির পুরো প্রসেসটা একদম আপনার ক্রিয়েটিভিটি থেকে শুরু করে মানে পাঠকের হাতে পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আপনি যদি আমাদেরকে একটু বলেন। ঠাকুরমার ঝুলি, তারপরে আরব্য রজনী গল্প, এরকম 2-1টা গল্প ছাড়া আমাদের তো গল্প ভান্ডার এত রিচ না। তো আমি যেই ধরনের মরালস দিতে চাচ্ছিলাম ওইটা হচ্ছে মোটামুটি আমি আমার স্টোরির মধ্যে দিয়ে নিয়ে আসছি। প্রথম 2টা স্টোরি আমার নিজের লেখা, এগুলোর হচ্ছে। আর লাস্ট যে বইটা করেছি তিতলি একটি প্রজাপতি, এটা মৃত্তিকা গুণাপুর লেখা। উনি হচ্ছে পপ আপ করাইতে চেয়েছিলেন ওনার স্টোরিটাকে। আর প্রথমে একটা স্টোরি থাকতে হয়, সেই স্টোরি অনুযায়ী আপনার পপ আপের এনভায়রনমেন্টটা চিন্তা করতে হয়, তারপরে এটাকে হাতে মোটামুটি ড্র করে একটা আউটলাইন ক্রিয়েট করতে হয়। আউটলাইন ক্রিয়েট করার পরে আপনার সফটওয়্যারে জিনিসটা ডিজাইন করে একদম পারফেক্ট একটা সফট কপি তৈরি করতে হয়, যেটাতে আপনার হাজার হাজার কপি তৈরি হবে একদম সেম। সো বুঝতেছেন যে একটু এদিক ওদিক হইলে মানে এই হাজার হাজার কপির সমস্যা হবে। আর প্রেসের কিছু মানে আপনার প্রেস থেকে যেহেতু করতে হয়, প্রেসের কিছু স্পেসিফিক সফটওয়্যার, স্পেসিফিক নিয়মকানুন আছে, এত ইঞ্চি এত দিকে ছাড়া লাগবে, এগুলো আপনার জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটার একটা সফট কপি রেডি করতে হয়, একদম ফিক্সড ফাইনাল সফট কপি। তারপর সফট কপির পরে এটা প্রেসে যায়, তারপরে এখান থেকে হচ্ছে ছাপানোর পরে এটাকে ডাই কাটিং করতে হয়। ডাই কাটিং করার পরে দেখা যায় যে পেস্টিংয়ের লোকজন দিয়ে আপনার এটা পেস্টিং করাইতে হয়, বাইন্ডিং করাইতে হয়, ফাইনালি তারপরে পপ আপ বই। পেস্টিং এর বাইন্ডিংটা ম্যানুয়ালি করতে হয়? হ্যাঁ, ম্যানুয়ালি করতে হয়। প্রথম উদ্যোক্তা হিসেবে আপনি পপ আপ বই বাজারে এনেছেন, কখনো কি কারো আদর্শ অনুপ্রাণিত হয়েছেন কিনা? দেশের বাইরে তো এটা আগে থেকেই প্রচলিত ছিল, কে আপনার আইডল হিসেবে কাজ করেছে এক্ষেত্রে? আমি বরাবরই জাফর ইকবাল স্যারের অনেক বড় ফ্যান। তো আমার হচ্ছে 1 ফেব্রুয়ারিতে যখন বইটা আসলো, স্যার যখন দেখছেন, তো স্যার যখন আমার সাথে কথা বললেন, মানে উনি আর ম্যাম যেভাবে ইন্সপায়ার করছেন। আপনি জাফর ইকবাল স্যারের কথা বলছিলেন যে উনি আপনার ফার্স্ট বইয়ের পরে আপনাকে ইন্সপিরেশন দিয়েছেন, কিন্তু আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে কোনো রেফারেন্স
রেফারেন্স বুক মানে দেশের বাইরে তো পপ আপ বুকস আগে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, অনেক আগে। আমি আসলে যখন ছোট ছিলাম, একদম ছোট ছিলাম, তখন আমি আমার কাজিনের বাসায় একটা পপ আপ বই দেখছিলাম। তো এটা বাইরে থেকে আমার ফুপা বাইরে থেকে পাঠাইছেন এবং এটা এত এক্সপেন্সিভ ছিল, এটা নিয়ে তো আমাদের খেলার পারমিশন ছিল না, দেখার পারমিশন ছিল শুধু দূর থেকে। তো ওইটা মনে হয় আমার মনে থেকে গেছিল। বড় হওয়ার পরে আমি যখন পপ আপ নিয়ে ফার্স্ট ইন্টারেস্ট দেখানো শুরু করি, তখন হচ্ছে আমি বাইরে থেকে আরও কিছু পপ আপ বই আনাই। তখন ওই পুরানা সব স্মৃতি, পুরানা সব কিছু আবার মানে চোখের সামনে জ্যান্ত হয়ে গিয়েছিল। তো আমার হচ্ছে মানে বাইরের কাজের মধ্যে বা দেশের কাজে তো হয় না কিছু, বাইরে যা দেখেছি এর মধ্যে হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড একটা বই আছে, ঠিক আছে? এই বইটার মানে ওয়ার্ল্ডের বেস্ট 10টা পপ আপ বই যদি আমাকে দেখতে বলে বা মানে পিক করতে বলে, আমি এটাকে পিক করব। অনেক জোস। আর এখন যেটা হয়, এখন পপ আপের মধ্যে ওরা এত এক্সট্রাঅর্ডিনারি কাজ করে, যেমন হচ্ছে যে আমাদের ট্রান্সফরমার্সের যে পপ আপ বইগুলো আছে, এগুলো কিন্তু সত্যি সত্যি ট্রান্সফর্ম করে। মানে গাড়ি থাকে, কোনো একটা লুপে টান দিলে এটা রোবট হয়ে যায়। সো এই লেভেল পর্যন্ত ওরা চলে গেছে। সো বলার কিছু নাই আসলে, ওরা হচ্ছে অনেক কিছু করে ফেলছে পপ আপ ইন্ডাস্ট্রি। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে পারবো বাংলাদেশে পপ আপ বইয়ে, আশা করছি। অলরেডি তো অনেকগুলো বই আপনার বাজারে এসেছে, তো পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? শিশুরা এটাকে কিভাবে গ্রহণ করছে? বাচ্চারা তো অনেক পছন্দ করে, এটা তো বলার কিছু নাই। আমি বাচ্চাদের স্কুলে একটা মেলা ইনভাইটেশন পেয়েছিলাম, আর একটা এমনি মেলাতে অ্যাটেন্ড করেছিলাম, ছোটখাটো হাউস মেলা। বাচ্চারা অনেক পছন্দ করে, আর আমিও বাচ্চাদের পছন্দ করি। সো খুব ভালো লাগে। তো লাস্ট 1.5 মাস থেকে আমার খুব ভালো সেল চলতেছে। একদম ভিন্নধর্মী একটা উদ্যোগ বাংলাদেশের জন্য। হ্যাঁ, তারপরে আপনি একজন নারী, তো একজন নারী হিসেবে একটা নতুন উদ্যোগ নিতে ফ্যামিলির কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন, বা চারপাশে কোনো ধরনের প্রতিবন্ধকতা পেয়েছেন কিনা যদি একটু বলেন। খুব ছোটখাটো, এগুলাই আসলে বড়। যেমন আমার প্রোডাক্টের কি কি জিনিস আমি দিতে পারবো, আমাদের অ্যাভেলেবল টেকনোলজি কি কি আছে, অ্যাভেলেবল ম্যাটেরিয়াল কি কি বাজারে আছে, এটার জন্য যখন আমার রাস্তায় ঘাটে প্রচুর ঘোরা লাগছে, তখন একটু সমস্যা হয়েছে। আর একটা বলবো যে যখন আমার কাজ চলে, মানে একদম প্রোডাকশনের কাজ চলে, তখন কিন্তু আমি ডেইলি বেসিসে লোক রাখতেছি। আমার এক্সট্রা সুবিধা হইতো যে আমি যদি সকাল থেকে রাত মানে সারাদিন রাত কাজ করতাম, কিন্তু তার বদলে দেখা যায় যে আমাকে ঠিক সন্ধ্যার সময় বাসায় ফিরা লাগে। মানে আমার আব্বু আম্মু টেনশন করে, এবং টেনশন করার ভ্যালিড রিজন আছে। মানে অনেক জায়গা থেকে যেমন একটু ড্রব্যাক আছে, অনেক জায়গা থেকে কিন্তু সাপোর্টও আছে। মানে অনেকে মানে নারী উদ্যোক্তাদের অনেকভাবে হেল্প করে, এটা কিন্তু আছে এখনো। আমরা তো এখন পর্যন্ত আপনার পথ চলা শুনলাম, ভবিষ্যতে আপনি 3D বই নিয়ে কতদূর যেতে চান, আর কি কি কাজ আপনি এখন করছেন? আমার এখন হচ্ছে একটা সায়েন্স ফিকশন বই আছে, অ্যাডভেঞ্চার বিয়ন্ড গ্যালাক্সি। এটা হচ্ছে টেকনোলজি, আমি খুঁজতেছি কি কি টেকনোলজি ইউজ করা যায়। টেকনোলজি সবগুলা পেয়ে গেলে আমি বইটা নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে মুভেবল, মানে পপ আপও আছে, পপ আপের মধ্যে মুভ টুভ করে আর কি, সায়েন্স ফিকশন টাইপের। আমার ইচ্ছা আছে মুক্তিযুদ্ধ নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে। আর হচ্ছে যেটা আমি চাইতেছি যে একদম যারা ছোট বাচ্চা, মানে একদম ছোট বাচ্চাদের জন্য কিছু টাচ ফিল বই ক্রিয়েট করতে, এগুলো মানে একদম টানলেও ছিঁড়ে না, খুব প্রোটেক্টেড থাকে, মানে নিয়ে গোসল করা যাবে এই টাইপের, কিন্তু আবার ফিল করা যায়। মানে উপরে যে ছবিগুলো আছে বা লেখাগুলো আছে, এগুলো টাচ অ্যান্ড ফিল করা যায়। এই ধরনের একটা কাজ করার চিন্তা ভাবনা করতেছি আমি। আর আমি চাইবো যে আমাদের দেশে একটা ফুল প্লেজেড পপ আপ ইন্ডাস্ট্রি থাক। যেমন আমি পপ আপ বইয়ের পাশাপাশি কার্ডস, স্ক্র্যাপ বুক এগুলোও বানাই। সো আমি চাইবো যে একটা ফুল প্লেজেড পপ আপ ইন্ডাস্ট্রি, একটা না মানে পুরা টোটাল একটা ফুল প্লেজেড পপ আপ ইন্ডাস্ট্রি দাঁড়াক আমাদের দেশে। আমরাও আশা করব যে আপনার স্বপ্ন ধরে বাংলাদেশ এভাবেই পপ আপকে নিয়ে অনেক সামনের দিকে এগিয়ে যাবে, এবং আমরা অনেক অনেক বই আপনার কাছ থেকে পাবো, এবং বাংলাদেশে একটা সময় গিয়ে পপ আপ ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে আসার জন্য। আমাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মূল্যবান মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার মতামত আর ইচ্ছের কথা জানাতে ঝটপট লিখে ফেলুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষের ভাগ্যই আসলে তার চরিত্র। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক।